প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব হাসনাইন খুরশিদ সূচি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, লন্ডনে সমঝোতা, ফেব্রুয়ারিতে ভোট। স্বাগত অধিকাংশ দলের, ক্ষোভ প্রকাশ এনসিপির। দুই নেতা জাতিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেন, মির্জা ফখরুল। দৈনিক ইত্তেফাক, রমজান শুরুর আগের সপ্তাহেও ভোট হতে পারে, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি। ইরানে পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৭৮, সশস্ত্র বাহিনীর প্রধান সহ ২০ সিনিয়র কমান্ডার ও ৬ পরমাণু বিজ্ঞানী নিহত। মানবজমিন, ঐতিহাসিক, রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের। প্রধান উপদেষ্টা বললেন, প্রস্তুতি সম্পন্ন হলে করা যেতে পারে, বৈঠকে দুপক্ষই সন্তুষ্ট। আহমেদাবাদ ট্র্যাজেডি, বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে উঠে আসছে যেসব প্রশ্ন। ডেঙ্গু করোনায় একদিনে ৭ প্রাণহানি। সমকাল, সংস্কার বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। জামায়াত এনসিপি নাখোশ, ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। ইরানে ইসরায়েলের বড় হামলা। কালের কণ্ঠ, লন্ডনে ইউনূস তারেক বৈঠক, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সংস্কার বিচার ও সংবিধান প্রণয়নে ব্যর্থ হলে নির্বাচনে যাব না। নির্বাচনের সময় পরিবর্তনে ডক্টর ইউনূস নমনীয়। আমার দেশ, নির্বাচন ফেব্রুয়ারিতে, অনিশ্চয়তা মুক্ত দেশ, লন্ডনে ইউনূস তারেক বৈঠক। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিশ্চিহ্ন। কালবেলা, 2 বছরে ঝরেছে 6 লাখ শিক্ষার্থী। কোন সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের প্রথম বৈঠক। বৈঠককে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে দেখছে জামায়াত। খবরের কাগজ, নির্বাচনের সময় নিয়ে মতৈক্য, রোজার আগে নির্বাচন দিন তারেক রহমান, প্রস্তুতি শেষ হলে করা যেতে পারে ডক্টর ইউনূস। দৈনিক দিনকাল, নির্বাচনের ট্রেনে বাংলাদেশ, ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা। দৈনিক করতোয়া, ডক্টর ইউনূস তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা, রোজার আগে জাতীয় নির্বাচন, ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলা। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রে। আজ আসলে বলার অপেক্ষা রাখে না যে প্রতিটি দৈনিক সংবাদপত্রেই একাধিক, বলা ভালো যে ভাঁজের উপরে প্রায় সব সংবাদ শিরোনামই একটি বৈঠকে ঘিরে। আমরা গত 3 দিন ধরেই বা তারও কয়েকদিন বেশি ধরেই যেটি দেখছিলাম যে সবার দৃষ্টি লন্ডনে, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে বৈঠক, সেটিকে ঘিরে। সেই বৈঠকটি হয়েছে গেল দিন। আজ সংবাদপত্র জুড়ে, গণমাধ্যম জুড়ে সেই বিষয়ই সংলাপ, এবং যে শিরোনামটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে লন্ডনে সমঝোতা, ফেব্রুয়ারিতে ভোট। যদিও কোথাও কোথাও আমরা দেখেছি যে প্রস্তুতি এবং সংস্কার বিচার সম্পন্ন হলে করা যেতে পারে বলে প্রধান উপদেষ্টা বলেছেন, আর বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটি ছিল এমন। যে আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথম মূল কথা হচ্ছে যে আমরা আসলে এই আলোচনাকে এবং আলোচনায় যে সমঝোতা হয়েছে আমরা তাকে স্বাগত জানাই। আমরা মনে করি যে সত্যি এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা অসম্ভব ক্রান্তি লগ্ন আমরা এই মুহূর্তে পার করছি, এবং সেই সময়ে সত্যিকার অর্থে একটা টার্নিং পয়েন্ট। যে অনিশ্চয়তা, যে অস্থিরতা তৈরি হচ্ছিল রাজনীতিতে, যে নির্বাচন কবে হবে, নির্বাচনের জন্য প্রফেসর ইউনূস একটা সময় ঘোষণা করেছিলেন যে এপ্রিলের প্রথমার্ধে, কিন্তু এপ্রিলের প্রথমার্ধ যে আসলে নির্বাচনের জন্য উপযোগী না, এটা সারা বাংলাদেশের সবাই জানে, সবাই বোঝে। কারণ বিভিন্ন কারণ, আমি সেই বিস্তারিত কারণে যদি নাও যাই, যে রোজার মধ্যে পাশাপাশি এসএসসি পরীক্ষা এবং ঈদ,
সব কিছু মিলে সেই সময়ই বড় মৌসুম, কৃষকদের ব্যস্ততা, গ্রামীণ জীবনে অন্যরকম ব্যস্ততা, সব কিছু মিলে আসলে এপ্রিল আমাদের জন্য নির্বাচনের উপযোগী সময় না। এপ্রিল কালবৈশাখী সহ অনেক কারণ বলেছেন আসলে আছে। তো সবকিছু মিলেই এপ্রিল শুনে সবাই এক ধরনের আতঙ্কিত হয়েছিল যে এপ্রিল আসলে অনেক ইয়ে হয়ে যায় এবং অনেক অনিশ্চিত হয়ে যায়। আমরা যে মানুষের উৎসব মুখর নির্বাচন চাই, আমরা মনে করি যে আমরা দেখে এসেছি কি যে নির্বাচন আসলে বাংলাদেশে এক ধরনের একটা পঞ্চবার্ষিক মহা উৎসব, যে 5 বছর পর পর নির্বাচন হয় এবং নির্বাচনের সময় সারা বাংলাদেশ নির্বাচনকে ঘিরে উৎসবে মেতে ওঠে, এক ধরনের গণতন্ত্রের উৎসব। সেই গণতান্ত্রিক উৎসবে মানুষ যে মানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে, সেটার জন্য মানুষের আসলে স্বস্তি দরকার, সেই পরিবেশটা দরকার। সেটা এপ্রিলে হলে ডিফিকাল্ট ছিল। তো আমরা খুবই আশান্বিত হয়েছি যে এবং খুবই সন্তোষজনক মনে করছি যে জনাব তারেক রহমান যে প্রস্তাব দিয়েছেন এবং সেই প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সো এর মধ্য দিয়ে ফেব্রুয়ারির মধ্যভাগে বলতে পারি আমরা, কারণ ফেব্রুয়ারির 17-18 তারিখে সম্ভব বলে যাওয়া শুরু হবে। তার যদি আগের সপ্তাহ, তার মানে ফেব্রুয়ারি 11 থেকে 17 এই সময়ের মধ্যে মোটামুটি ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচনের একটা ঘোষণা এসছে। তো সেটা অত্যন্ত ভালো সময়। যদিও ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন আরও আগে করা সম্ভব, ডিসেম্বরের আগেই করা সম্ভব। তারপরও জাতীয় যেহেতু এক ধরনের একটা অস্বস্তি তৈরি হয়েছিল, সেই অস্বস্তি দূর করার জাতীয় স্বার্থে যদি ডিসেম্বরের 2 মাস পরেও হয়, 1.5 মাস পরেও হয়, তাতে কিছু আসে যায় না। সেটা মানে মানিয়ে নিতে হবে আমাদের, এবং আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা শিরোনামে অবশ্য একটি শর্তের কথা দেখেছি যে সংস্কার এবং বিচার কাজ সেটি শেষ হলে এবং প্রস্তুতি সম্পন্ন করা গেলেই আপত্তি নেই এমন দেখেছি। সেই জায়গায় আমরা একটা কথা বলতে চাই যে আমরা তো বারবার আসলে এই বছরের মধ্যে নির্বাচন চাচ্ছিলাম। সেই ক্ষেত্রে আমরা বারবার বলছিলাম যে অবশ্যই সংস্কার এবং বিচার এবং সংস্কারের একটা দৃশ্যমান গ্রহণযোগ্য অগ্রগতি হতে হবে। সেটা ডিসেম্বরের ক্ষেত্রে হলেও কিন্তু সেই শর্ত আমাদের ছিল, আমাদের চাওয়া ছিল, সেই প্রত্যাশা ছিল যে অবশ্যই গণহত্যার বিচার বা আওয়ামী যে অন্যান্য অপকর্মগুলোর বিচার এবং সংস্কারের দৃশ্যমান এক ধরনের গ্রহণযোগ্য অগ্রগতির পরেই নির্বাচন, এর আগে না। এবং সেইটা করেই সেই সব কাজগুলো সম্পন্ন করি ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব, এটা আমরা মনে করি। কেন মনে করি সেটা একটু ব্যাখ্যা করতে চাই। যে আমরা দেখেছি যে এরই মধ্যে বিচার প্রক্রিয়ায় একটা বেশ ভালো অগ্রগতি হয়েছে এবং একটি মামলায় বিচার কার্যক্রম ট্রাইব্যুনালে শুরু হয়েছে এবং আরও একাধিক মামলা পাইপলাইনে আছে, যেগুলো তদন্তের শেষ পর্যায়ে বা তদন্ত হয়ে গেছে। এরকম একটা স্টেজে আরও মামলা হয়তো সামনে আসবে, বিচারের প্রক্রিয়া আসবে। এবং যে মামলাটিতে বিচার শুরু হয়েছে সেই মামলাটির রায় আমরা মানে স্বাভাবিক প্রক্রিয়াতে হয়তো ট্রাইব্যুনালের রায়ে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমরা আশা করি হয়ে যাবে। এবং সেটা আইন উপদেষ্টা একাধিকবার বলেছেন, এটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর উনি বারবার বলেছেন যে এবছরের মধ্যেই অন্তত এক বা একাধিক মামলায় আমরা রায় পাবো। সেটা যদি হয় তাহলে রায়ের এরপর তো বিচার তো আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া। তো বিচার এরপরে আপিল হবে কি না হবে না, কি হবে না হবে, সেগুলো আসলে লম্বা প্রক্রিয়া। কিন্তু অন্তত এক বা একাধিক মামলায় আমরা রায় পাবো, এটা আমরা আশা করি। এবং সেখানে বিচারের এক ধরনের অগ্রগতি এবং একটা ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে নির্বাচনের পর বিচারের প্রক্রিয়া কোনো রকম কোনো হস্তক্ষেপ হবে না বিচার প্রক্রিয়ায়, কিংবা বিচার প্রক্রিয়া কোনো ধরনের কোনো বাধাগ্রস্ত হবে না, আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার কাজ এগিয়ে যাবে, সেটা যাতে নিশ্চিত থাকে সেটার জন্য রাজনৈতিক দলগুলোর সবার অঙ্গীকার আছে। এবং সেই অঙ্গীকার আমরা জুলাই সনদেও দেখতে চাই। আর জুলাই সনদের ভিতর দিয়েই তো আসলে সংস্কারের প্রক্রিয়াটা একটা রূপ নেবে। তো সংস্কারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এরই মধ্যে বারবার আমাদের ডক্টর আলী রিয়াজ সাহেব উনিও বারবার বলেছেন যে জুলাই মাসেই ঘোষণা করা হবে জুলাই সনদ, এবং আমরা বিশ্বাস করি যে সেটা হবে। জুলাই সনদ ঘোষণার পরে আসলে অন্তর্বর্তী সরকারের আর খুব বেশি দায়িত্ব থাকে না। এরপরে হচ্ছে যে জুলাই সনদে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন, তারা জুলাই সনদে যা ঘোষণা করা হবে সেই ঘোষণা পরবর্তী সংসদে গিয়ে বাস্তবায়ন করবেন, এবং সেটা পরবর্তী সরকার পরবর্তী সংসদ ছেড়ে বাস্তবায়ন করবেন। তো সেইটার পাশাপাশি যেগুলো বাস্তবায়নযোগ্য ইমিডিয়েটলি, সেটা অন্তর্বর্তী সরকার করতে থাকবে সেটার জন্য। এবং সেটাও জুলাই সনদেই আসলে এক ধরনের আমরা আশা করছি যে এক ধরনের দায়িত্ব দেওয়া থাকবে যে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করে নেবে, আর যেগুলোর জন্য সংসদকে লাগবে, সংসদ ছাড়া করা যাবে না, সেগুলো সংসদের জন্য অপেক্ষা করা হবে এবং সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত সাংসদদের সেই সিদ্ধান্ত পাশ করে দেবেন। তো
এই দুই ক্ষেত্রে কোনো রকম অনিশ্চয়তা কিন্তু ডিসেম্বরের নির্বাচন হলেও থাকতো না। তো আমরা আসলে এখানে কোনো রকম অনিশ্চয়তা দেখছি না। আমরা মনে করি যে এটা খুবই ইতিবাচক সিদ্ধান্ত এবং এটা খুব সহজেই করা সম্ভব এবং এটা করা জরুরি, কারণ আমাদের দেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক সারা বিশ্বে, কারণ গণতন্ত্র না থাকায় অনেক দিক থেকে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। তো আমরা দ্রুত গণতন্ত্রের উত্তরণ চাই এবং সেই কারণেই নির্বাচন ডিসেম্বর না হলেও ফেব্রুয়ারি ইজ ওকে, ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা স্বাগত জানাই। কিছু কিছু আমরা শিরোনাম দেখেছি, এখানে খুব সরাসরি কথা বলা হয়েছে যে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, বা আমরা সংবাদের ভিতরে দেখতে পেয়েছি যে দুপক্ষই আশা করছে যে শিগগিরই নির্বাচন কমিশন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে ইত্যাদি। তো বর্তমান যে পরিস্থিতি সামগ্রিকভাবে দেশের ভেতরকার যে রাজনৈতিক পরিস্থিতি, অন্য দলগুলোর যে অবস্থা এবং অবস্থান, তার পরিপ্রেক্ষিতে আপনার কাছে কতটা এটাকে বাস্তবসম্মত বলে মনে হয়? নির্বাচন তো পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সাধারণত 45 দিন নির্বাচনী প্রচারের সময় দিয়ে তফসিল ঘোষণা করা হয়। তো সেই কারণে একদম এক্ষুনি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আসলে সুযোগ নেই। আর এর আগে আরও অনেকগুলো কাজ রয়ে গেছে, কারণ জুলাই সনদে কি আসবে চূড়ান্তভাবে সেটা দেখার ব্যাপার আছে। সেখানে যদি কোনো নির্বাচনী কোনো পরিবর্তনের প্রসঙ্গ আসে, সেই বিষয়গুলো করার জন্য কিছুটা সময় দিতে হবে এবং সেই সময়গুলি সব হাতে রেখেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার অ্যাটলিস্ট 3 মাস আগেও যদি নির্বাচন কমিশন, তার মানে সময় আছে নির্বাচন কমিশনের হাতে যে এক্ষুনি তারিখ ঘোষণা করতে হবে সেটা না। রাজনৈতিক সমঝোতারই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেই সমঝোতা আমরা দেখলাম। তো আমরা আশা করি যে নির্বাচন কমিশন যথাসময়ে তার তফসিল ঘোষণা করবে। আর এর আগে জুলাই সনদ ঘোষণার পরপরই যাতে দ্রুত সেই সনদে যা বলা হবে সেই পদক্ষেপগুলো নিয়ে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেই নির্বাচন হোক, সেটা আমরা চাই। তার মানে নির্বাচনের সঙ্গে সংস্কার, বিচার এবং জুলাই সনদ ওতপ্রোতভাবে এটি জড়িয়ে রয়েছে এবং যেটিকে আপনি কোনো বাধা বা সমস্যা বা জটিলতা হিসেবে দেখছেন না, কোনো কারণ নেই। আমরা আবার এই দিক থেকে আমরা সংবাদে যেটি দেখতে পাচ্ছি যে জুলাই সনদ এবং সংস্কারের বিষয়ে বিএনপির যে বক্তব্য সেটি হচ্ছে যে ঐকমত্যের ভিত্তিতেই করতে হবে, এমন একটি অবস্থান বিশেষ করে বিএনপির রয়েছে, যেটি আজকের বৈঠকের পরেও সংবাদগুলোতে আমরা দেখতে পেয়েছি। এই ঐকমত্যের সম্ভাবনা আপনি কতটা দেখছেন, বা এখানে আপনি কি ধরনের বিষয় দেখতে পাচ্ছেন? বিষয়টা হচ্ছে যে সব এজেন্ডা, সব বিষয়ে ঐকমত্য হবে, এটা যদি হতো তাহলে তো একদলীয় দেশ হয়ে যেত, একদলীয় রাষ্ট্র হয়ে যেত। সেটা তো না। তো প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য আছে, তার নিজস্ব কর্মসূচি আছে এবং তার নিজস্ব চিন্তা চেতনার ভিত্তিতেই সে আসলে কোনো ইস্যুতে একমত হবে, কোনো ইস্যুতে ভিন্নমত হবে। কিন্তু দেশের স্বার্থ মাথায় রেখে গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সবাই ধারণ করেন, সবাই গণ অভ্যুত্থানের শক্তি। তো সেই শক্তির যে চিন্তা, আকাঙ্ক্ষা, সব কিছুকে ধারণ করে সবাই এক ধরনের সমঝোতার দিকে যাবেন। আমরা আজকে যেটা দেখলাম যে প্রফেসর ইউনূস এপ্রিলের কথা বলে উনি এগিয়ে এসছেন, ফেব্রুয়ারিতে এগিয়ে আনতে রাজি হয়েছেন। তারেক রহমান সাহেব বারবারই বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তিনিও 1.5 মাস পেছাতে তার আপত্তি করেননি, তিনিও স্বাগত জানিয়েছেন প্রফেসর ইউনূসের এই কথাকে। তার মানে মানুষ দুই পক্ষেই কিন্তু, সব পক্ষেই কিন্তু ছাড় দিয়ে হলেও দেশের স্বার্থে সমঝোতা করার একটা প্রবণতা আমরা দেখছি এবং এটা খুবই ইতিবাচক দিক। দিয়ে প্রয়োজনে কিছুটা ছাড় দিয়ে হলেও আমাদের দেশের জন্য এক হতে হবে, সেই চিন্তা, সেই প্রমাণ আজকেই সবচেয়ে বড় প্রমাণ আমরা দেখলাম। এবং জাতীয় জুলাই সনদে জন্য কিছু কিছু জায়গায় ভিন্নমত থাকবে, কিছু জায়গায় ঐক্যমত হবে। যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হবে সেই সমস্ত বিষয়ে বাস্তবায়িত হবে, যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হবে না সেটাতে আলটিমেটলি আমি যেটা মনে করি যে দলগুলোর উচিত সেই ইস্যুগুলো তাদের দলীয় যে নির্বাচনী ম্যানিফেস্টো হবে সেই ম্যানিফেস্টোতে রাখা। সেই ম্যানিফেস্টো নিয়ে তারা মানুষের কাছে যাবেন, মানুষকে বোঝাবেন। মানুষ যদি সেই ম্যানিফেস্টোতে এগ্রি করে, মানুষ যদি একমত হয়, তখন মানুষ ন্যাচারালি সেই ম্যানিফেস্টোর পক্ষে ভোট দেবেন এবং ভোটে নির্বাচিত হয়ে সেই সংসদে তারা তখন সেটা বাস্তবায়ন করবেন। তো সব বিষয়ে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হবে সেগুলো সবাই মিলে বাস্তবায়ন হবে, যে সমস্ত বিষয়ে ঐক্যমত হবে না সেগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে যাবে এবং মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। এই বৈঠকটিকে ঘিরে দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে মন্তব্য আমরা দেখতে পেয়েছি গণমাধ্যমের সুবাদে, সেগুলো শিরোনাম হিসেবে এসেছে। একটি শিরোনাম ছিল এমন যে বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও এনসিপি, জামায়াত এবং এনসিপি নাখোশ, এরকম একটি
শিরোনাম আমরা দেখেছি। আবার আরেকটি শিরোনামে দেখেছি যে জামায়াত বলেছে যে গণতান্ত্রিক সৌন্দর্য হিসেবে, গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে তারা দেখেছে। দু ধরনের শিরোনাম আমরা দেখতে পাই। দেখো সেটা আমার কাছে কিন্তু মনে হয়নি, এবং এটা আমি পাইনি। একটি শিরোনামে ছিল, একটি শিরোনামে আমি দেখেছি শুনলাম, কিন্তু আমি এটা দেখিনি। জামাতের যে প্রতিক্রিয়া আমরা দেখেছি তাতে জামাত আসলে স্বাগত জানিয়েছে, এবং জামাত অনেক আগে থেকেই জামাত কিন্তু এই সময়ই নির্বাচনের কথা বলে আসছিল যে মানে তো জামাত যা চাচ্ছিল যে ডিসেম্বরের পরে প্রয়োজনে, যখন বারবার ডিসেম্বরের কথা বলা হচ্ছিল, 2025-এর মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছিল, জামাত তখন বলছিল যদি প্রয়োজনে 1-1.5 মাস দেরি হয় তাতে তাদের কোনো আপত্তি নেই। সো জামাত এখন নাখোশ হওয়ার কোনো কারণ আমি দেখি না, এবং আমার মনে হয় না এটা সত্য। কারণ আমি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, জামাতের প্রতিক্রিয়া দেখেছি, জামাতের কোনো রকম নেগেটিভ প্রতিক্রিয়া আমি আসলে দেখিনি। এনসিপির দিক থেকে আপত্তি আমরা দেখেছি, কিন্তু এনসিপির আপত্তির কারণটা আমি আসলে খুঁজে পাচ্ছি না। এনসিপি ঠিক কী কারণে আপত্তি করছে। এনসিপি একটা কথা বারবার এনসিপির একাধিক নেতার মুখে শুনেছি, বা এখানে নেতার বক্তব্যে এসছে যে নির্বাচন ইস্যুতে বিদেশে বসে কেন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বিদেশে বসে কেন আলোচনা হচ্ছে। তো বিদেশে বসে আলোচনা, এই প্রজন্ম তো আসলে, এই যে এনসিপির নেতৃত্ব তারা তো আসলে তরুণ প্রজন্ম, এই প্রজন্ম প্রযুক্তির প্রজন্ম, তথ্য প্রযুক্তির প্রজন্ম। এই সময়ে আসলে লোকেশনটা ম্যাটার করে না, কোথায় বসে আলোচনা হলো, কোথায় বসে বৈঠক হলো। বৈঠক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হতে পারে। তো কিন্তু আলটিমেটলি যে কন্টেন্ট, যে মূল বিষয়, সেই বিষয়ে কোনো ভিন্ন মত আমি এখন পর্যন্ত সেরকম কোনো যুক্তি খুঁজে পাইনি যে এই কারণে আমি একমত হচ্ছি না। একটা কথাই শুনছি যে দেশের বাইরে বৈঠক হয়েছে, সে কারণে আমি একমত না। দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক, এটা নিয়ে আসলে মানে লোকেশন ডাজন্ট ম্যাটার অ্যাট অল। তো লোকেশনের জন্য আপত্তি, এটা কোনো এর বাইরে কিছু কথা আমরা দেখতে পেয়েছি। সেটি হচ্ছে যে সংবিধান নিয়ে তাদের যে প্রস্তাব, যে পরিবর্তনের প্রস্তাব, তারপর নির্বাচন কমিশন নিয়েও তাদের যে প্রশ্ন এবং তাদের যে প্রস্তাব, সেগুলো বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না, বা এইটিকে তারা মেনে নিচ্ছে। দেখেছি, কিন্তু সেগুলো তো আসলে জাতীয় ঐক্যমত্য কমিশন যেহেতু আলোচনায় এগিয়ে নিচ্ছে, এবং আলোচনায় এখন পর্যন্ত যে অগ্রগতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলছে এখন, সেখানে আমরা আশা করি যে আজকে প্রফেসর ইউনূস এবং জনাব তারেক রহমান যে সমঝোতার যে নজির করেছেন, যে প্রয়োজনে ছাড় দিয়ে হলেও জাতির স্বার্থে, দেশের স্বার্থে সমঝোতা করতে হবে, আমরা আশা করি জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সংলাপ প্রক্রিয়া, সেখানেও আমরা সব পক্ষকেই প্রয়োজনে কিছুটা ছাড় দিয়ে হলেও দেশের সাথে একমত হওয়ার চেষ্টা দেখব, এবং সেটা হলে এটা এর কোনোটাই বাধা হওয়ার কোনো কারণ নেই। আরেকটি প্রসঙ্গেও কথা হচ্ছে, এটি অবশ্য সংবাদ যখন ব্রিফিং হচ্ছিল তখন সেখানে যে সাংবাদিকরা ছিলেন তাদের প্রশ্নের জবাবে আমরা বিএনপির যিনি ছিলেন বিএনপি নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তার বক্তব্যের তার প্রশ্নে আমরা এটি শুনেছি। তিনি বলেছেন যে তারেক রহমান যখন ইচ্ছে দেশে ফিরতে পারেন, এটি নিয়ে কোনো বাধার বিষয় নেই, এমন প্রসঙ্গটি এখানে। জনাব তারেক রহমান দেশে ফিরবেন, এটা খুব স্বাভাবিক। উনি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা, এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র যদি বলি আমরা, রাজনৈতিক ব্যক্তিত্ব এখন তারেক রহমান সাহেব। তো উনার দেশে ফেরার জন্য সারা দেশে তার দলের মানে কোটি কোটি নেতাকর্মী যেমন অপেক্ষা আছে, তার দলের নেতাকর্মী সমর্থক, একইভাবে সাধারণ মানুষ সবাই তার দেশে ফেরার অপেক্ষা আছে। এখন তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, যেগুলি বিগত সরকারের আমলে মানে এক ধরনের প্রতিহিংসার থেকে দেয়া মামলা, এবং সেই সমস্ত মামলার এখন তো সবগুলো মামলারই আলটিমেটলি নিষ্পত্তি হয়ে গেছে। এখন তার বিরুদ্ধে আর কোনো আইনগত কোনো বাধা নেই, এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব সেই কথাই বলেছেন যে আইনগতভাবে তার আর কোনো ধরনের দেশে ফেরার ব্যাপারে কোনো রকম কোনো বাধা বা কোনো সমস্যা নেই। এখন তিনি কখন ফিরবেন সেটা আসলে তার সিদ্ধান্তের বিষয়, এবং এমন অনেক কিছুই থাকে যেগুলো আসলে আমরা বাইরে থেকে দেখি না বা বাইরে দৃশ্যমান না। এখন উনি জানেন যে ওনার কী কারণে উনি ফিরতে দেরি করছেন বা দেরি করবেন কি না, নাকি এখন ইমিডিয়েট চলে আসবেন, সেটা আসলে আমরা যেহেতু তথ্য নেই আমাদের কাছে, আমাদের কোনো রকম মন্তব্য করা ঠিক হবে না। এটা বিএনপির দলীয় বিষয় মূলত, কিন্তু সাধারণ মানুষের বিষয়। মানুষের প্রচণ্ড আগ্রহ আছে যে তারেক রহমান সাহেব দ্রুত দেশে আসুন এবং তিনি দেশের জন্য দেশে বসে দেশের জন্য কাজ করুন। ভিন্ন শিরোনামে যাই আমরা। বড় শিরোনাম, এটি অন্যতম প্রধান শিরোনাম হিসেবে এসছে, ইরানে পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা বলে শিরোনামটি উল্লেখ করা হয়েছে। নিহত ৭৮ জন, এবং নিহতদের মধ্যে সশস্ত্র বাহিনীর প্রধান সহ ২০ সিনিয়র সামরিক কর্মকর্তা এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী রয়েছেন। এটা নিঃসন্দেহে যে ভয়াবহ আক্রমণ, এবং এই ধরনের হামলা মধ্যপ্রাচ্য, শুধু ইরান না, মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতিকেই অনেক নাজুক করে তুলতে পারে।
এবং আমরা বারবার বলছি যে ইসরায়েল যে ধরনের মানে এক ধরনের আগ্রাসী ভূমিকায় ফিলিস্তিনের গাজাতে ইসরায়েল যেভাবে মানে ক্রমাগত মানুষ হত্যা করছে, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জীবন দুর্বিষহ করে তুলছে এবং হাজার হাজার মানুষ হত্যা করেছে এবং ধ্বংসযজ্ঞ এমন মাত্রায় চালাচ্ছে যে সব কিছু ধুলোয় মিশিয়ে দেবো সেরকম একটা মানসিকতা নিয়ে এবং সেরকম অ্যাপ্রোচে তারা মানে ক্রমাগত ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ঠিক সেই পরিস্থিতিতে যখন পৃথিবীর অনেক দেশ, ইভেন পাশ্চাত্যের দেশগুলো যারা বিভিন্ন সময় ইসরায়েলকে প্রশ্রয় দিয়ে এসছে, তারাও যখন ইসরায়েলের এই অমানবিক আচরণের বিরুদ্ধে মানে প্রতিবাদ মুখর হয়ে উঠছে এবং ইসরায়েলের বিরুদ্ধে রিসেন্টলি জাতিসংঘে ভোটে মানে অনেক পশ্চিমা দেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দিয়েছে, যুক্তরাষ্ট্র একমাত্র ভেটো দিয়েছে, অন্য সব দেশই মানে এই প্রস্তাবের পক্ষে ছিল। সো এরকম একটা সময়ে ইসরায়েল আসলে গাজা থেকে তার নজর ঘোরানোর জন্যই কিনা আমি জানি না, হয়তো সেটাও হতে পারে। এবং ইরানে এত বড় হামলা করে বসলো, একসাথে 200-র বেশি মানে ফাইটার জেট নিয়ে গিয়ে হামলা করা এবং এতগুলো স্থাপনা একই সাথে 8টি শহরে বা 8টি স্থানে হামলা চালানো হয়েছে। 78 জন মানুষ নিহত হয়েছেন, তার মধ্যে 20 জন ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যে তার যে সশস্ত্র বাহিনী, সেই সশস্ত্র বাহিনীর চিফ থেকে শুরু করে সিনিয়র 20 জন কমান্ডার নিহত হয়েছেন। তো এটা পুরো ইরানকে আসলে ইরানের জন্য এটা একটা ভয়ঙ্কর আঘাত। তো ইরান প্রত্যাঘাতের কথা বলেছে, জুম্মার পরে দেখেছি আমরা খবরে যে জুম্মার পরে লাল পতাকা উড়িয়ে ইরান পাল্টা আক্রমণের হুমকি দিয়েছে। এই ধরনের পরিস্থিতি খুবই দুঃখজনক এবং এটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে দারুণভাবে অস্থিতিশীল করে তুলবে না, শুধু সারা পৃথিবীর যে এক ধরনের আকাঙ্ক্ষা মানুষের, যে এবার মাঝে টানা গত কয়েক বছর ধরে আসলে হাজার রকম সংকটের ভেতর দিয়ে যাচ্ছে পৃথিবী। একদিকে করোনা গেল, তারপর ইউক্রেন ওয়ার, মিড ইস্টের ক্রাইসিস তো লেগে আছে, গাজার সংকট লেগে আছে এবং এই ধরনের একের পর এক ক্রাইসিসে বিশ্ব অর্থনীতিও অনেক খারাপ অবস্থায় আছে। এরকম একটা সময় এই ধরনের হামলা, এটা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না এবং এটা আমরা মনে করি যে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত এই ধরনের পরিস্থিতি মানে অবসান ঘটানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসান খুরশিদ সূচি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। তো অবশ্যই প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদের সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।